মেঘালয় ভ্রমণের আজ ষষ্ঠ দিন। গতকাল চেরাপুঞ্জিকে বিদায় জানিয়ে আমরা চলে আসি শিলংয়ের খুব কাছের ওয়া নিয়াং লেংয়ে। এখান থেকেই ছোট্ট একটি ট্রেক করে আমরা এমন একটি জায়গায় যাচ্ছি, তেমন সুন্দর জায়গা মেঘালয়ে খুব কমই আছে। আজকের ভ্রমণে আমরা এমন একটি পবিত্র জঙ্গলকে দেখব যার সাথে জড়িত আছে প্রাচীন খাসি রাজাদের বলিদান ও রাজ্যাভিষেকের ইতিহাস। এই জঙ্গলে কোনো কিছু নিয়ে প্রবেশ করা বা বাইরে যাওয়া যায় না। বিভিন্ন দুর্লভ গাছের সাথে এখানে রয়েছে রুদ্রাক্ষের গাছ। এছাড়া আজ আমরা যাচ্ছি পশ্চিম খাসি পাহাড়ের এমন একটি গ্রামে যেখানে রয়েছে অপূর্ব একটি উপত্যকা, যাকে বলা হয় মেঘালয়ের জুকু ভ্যালি। এইরকম বেশ কিছু জায়গা আজ আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর থাকছে এই ভ্রমণ সংক্রান্ত অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। গতকাল চেরাপুঞ্জির ডবল ডেকার রুট ব্রিজ দেখে আমরা চলে এসেছি ওয়া নিয়াং লেংয়ে। শিলংয়ের পুলিশ বাজার থেকে এই জায়গাটির দূরত্ব মাত্র 22 কিলোমিটার। অথচ এই জায়গাটির ভূ প্রকৃতি একেবারেই আলাদা। সবুজে ঘেরা এই গ্রামের মধ্যেই এই হলো আমার হোমস্টে। সুপ্রভাত। মেঘালয় ভ্রমণের আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল রাত্রে খুব ভালো বৃষ্টি হয়েছে, আজকে দেখছি সকাল থেকে ওয়েদার ঠিকই আছে, ভালো লাগছে। একটু আগে এখানে মেঘ ছিল। আচ্ছা, এই হোমস্টেটাতে আমি আছি গতকাল সোহরা থেকে বা চেরাপুঞ্জি থেকে আমি এখানে এসে পৌঁছেছি। কালকেই ভাবছিলাম ওয়েস্টের দিকে চলে যাব, ওয়েস্ট খাসির দিকে, কিন্তু বেশ রাত হয়েছে আর ট্রেক করেছিলাম তো ডবল ডেকার রুট ব্রিজের, তো ট্রেক করার জন্য শরীরটা ক্লান্তও ছিল। তারপরে আমাদের বুলস ট্রেকও করার ছিল, তাই বুলস ট্রেকটা তো সেই ফিরে আসতে হবে। তাই বুলস ট্রেকের কাছেই এখানে একটা হোমস্টেতে আছি। এই হোমস্টেটা খুব ভালো। এই হোমস্টেটায় কালকে ছিলাম। এই ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো, কোনো রকম অসুবিধা হয়নি। বুলস ট্রেক এই সামনে থেকে শুরু হয়। আসুন, আপনাদের পার্কিং এর সামনে পার্কিং আছে, পার্কিং লট থেকেই শুরু হয়। আসুন জায়গাটা দেখিয়ে দিই। জায়গাটা দেখাতে দেখাতে আপনাদেরকে আজকের পরিকল্পনাটা বলে দিই। আজকে প্রথমে দেখছি এইটা বুলস ট্রেকটা। এই বুলস ট্রেকটা খুব সুন্দর। নদী আছে, তৃণভূমি আছে, একটা সুন্দর লেক আছে, পাইন গাছের একটা জঙ্গল আছে। তো সব মিলিয়ে না খুব মানে ছবির মতন সুন্দর লাগে। তো সেটা করে তারপরে আমরা এখানে যে সেক্রেট ফরেস্টটা আছে সেই সেক্রেট ফরেস্টটা দেখতে যাব, মফলাং। তারপর সেখান থেকে ওয়েস্টে ঢুকে যাব শিলংয়ের। এখান থেকে শিলং খুব বেশি দূরত্ব নয়, এখান থেকে 22 কিলোমিটার, আর মফলাংটা হচ্ছে 16 কিলোমিটার। তারপরে সেখান থেকে বেশ কিছুটা গিয়ে আমরা চলে যাব মফাল্লুর, আর মফাল্লুর থেকে ওই দিকের যাত্রাটা শুরু হবে। ট্রেকিং শুরু করলাম। এখানে এই পার্কিং এর সামনেটা দেখুন লেখা আছে পার্কিং নাম্বার 4 ওয়া নিয়াং লেং। বলছিলাম না এই জায়গাটায় আছি। আর এই বুলস ট্রেক, এখানে সোজা গিয়ে ডান দিকে আর একটা পার্কিং আছে, আমরা বাম দিকের রাস্তাটা ধরবো, ওটাই ট্রেকিং এর রাস্তা। আজকে রোদ বেরিয়েছে তো এই জায়গাটায়, যেখানটায় যাচ্ছি সেখানটায় যদি রোদ থাকে না, অনেকটা কোনো জায়গার সাথে কোনো জায়গায় তুলনা হয় না, তবে অনেকটা মানে মনে হবে অনেক উঁচুর কোনো প্রাকৃতিক দৃশ্য আমরা দেখছি। অনেক উঁচু থেকে, অনেক উচ্চতায় যেমন হয় তেমন পাইন গাছ আছে, একটা লেক আছে, তৃণভূমি আছে, সুন্দর। আমি তো ছবিতে দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই আমি বলছিলাম যে চলো একটা নিয়ে চলো না, বেশি তো দূরত্বও নয়। আমরা তিনজন ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলাম। আমাদের চালক নূরদা অন্যান্য সব দিনের মতোই
আজও আমাদের সঙ্গ দিল। এই জায়গাটিতে সেও আজ প্রথমবারের জন্য যাচ্ছে। এই যাত্রাপথ কিন্তু খুব একটা কঠিন নয়। যাত্রাপথে একটি ঘরবাড়ি ও দোকানও রয়েছে, তবে এত সকাল বলে মানুষজনের দেখা আমরা পেলাম না। ওঠার সময় মনে হয় একটু কষ্ট হলে হতে পারে। আচ্ছা, আমি 8টার সময় শুরু করেছি, ঠিক আছে, দেখি কতক্ষণ সময় লাগে। ওয়াও, এবারে মেঘালয়তে এসে যেন প্রকৃতির সাথে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হয়ে গেল। চারিদিকে সবুজ পাহাড় আর মাঝে মধ্যে ধান আর অন্যান্য ফসল এখানে চাষ হচ্ছে। এই যাত্রাপথের মাঝে মাঝে পাইনের হালকা জঙ্গলও আমরা পেলাম। কিছুটা যাওয়ার পরেই আমাদের কানে এলো বয়ে যাওয়া নদীর শব্দ। এই যাত্রাপথে দুই দিক দিয়ে দুটি নদী শান্তভাবে বয়ে চলেছে। এই নদী দুটি সঙ্গমস্থলেই আমাদেরকে পৌঁছাতে হবে। দেখুন, এই যে রাস্তাটা আছে না, এই রাস্তাটা দিয়ে যারা পশুপালন করে না, তারা ওই ষাঁড়কে গরুকে সব নিয়ে যায়। তো ওরা এখান থেকে যায়, সকালের দিকে যায়, তারপরে ওরা উঁচু উঁচু জায়গা থেকে যারা পশুপালক তারা মানে লক্ষ্য রাখে উঁচু জায়গা থেকে যে তারা কি করছে, ঠিকঠাক আছে কিনা, তাদের ওই পশুদের ওপর নজর রাখে। তো এইগুলো হচ্ছে সব তাদের যাওয়ার রাস্তা, গরুর, ষাঁড়ের, বলদের। তো তাই এটার নাম হচ্ছে বুলস ট্রেক। কিন্তু ওই তৃণভূমিতে ঘাস খেতে যায়, তো ওই তৃণভূমিটা অপূর্ব, সেই থেকেই মানে এটা জনপ্রিয় হয়ে গেছে। এখানটা বেশ একটু পাটাকে চিপে চিপে আসলাম। ওঠার সময়টা একটু কষ্ট হবে মনে হচ্ছে আমার, তবে খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে। এবার যত যাচ্ছি, নদীর যত কাছে চলে যাচ্ছি, তত প্রকৃতিটা এত অপূর্ব লাগছে। এদিকে দেখুন না, পুরো পাহাড়ের একটা বড় প্রাচীর তৈরি হয়েছে, দারুণ সুন্দর লাগছে। মাঝে মাঝে রোদ ছায়া পড়েছে, সেই জন্য আরো সুন্দর লাগছে। এই যে জায়গাটা আছে না, এই জায়গাটায় অনেকে শুটিং করেন, এত সুন্দর। অনেক মিউজিক ভিডিও শুটিং হয়। আর আঞ্চলিক যে স্থানীয় যে লোকেরা আছে, তারা এখানে আসে, এসে একটু ভালো সময় কাটায় বাচ্চা কাচ্চা নিয়ে। ছোট বাচ্চারাও এখানে আসে। ওঠার সময়টা একটু কষ্ট, না হলে তো কষ্ট নেই। এই কতক্ষণ, 8:05 বাজে, আমরা তো অর্ধেকের সমান রাস্তা চলে এসেছি। আমি তৃণভূমিটা দেখতে পাচ্ছি। কোথায় এলাম, ব্যাপক সুন্দর লাগছে। দেখুন একবার চারপাশটা। ও, নিচে নামতে হবে, ওখানে কিছু লোক আছে দেখছি। এই বুলস ট্রেকটির জায়গাটি ব্যক্তিগত মালিকানার অধীনে রয়েছে, সেই কারণে অনেক সময় রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারণে এই জায়গাটি বন্ধ থাকে। ডেসক্রিপশন বক্সে আমার হোমস্টের যোগাযোগ নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তেমন হলে আপনারা একবার সব কিছু ভালো করে জেনে তারপর এখানে চলে আসতে পারেন। বুলস ট্রেকের রাস্তা কিন্তু খুব বেশি নয়, নামতে 35 মিনিটের মতো, আর চড়াই করে উঠতে ঘন্টা খানেকের মতো সময় লাগবে। এসে গেছি, অনেক এসে গেছি। নদীর আওয়াজ শুনতে পাচ্ছি, তো ভালোই। এই তো নিচেটাই এসে গেছি। 35 মিনিটে হালকা হালকা করেই আমরা এসেছি। এখানে না কিছু দেখছি থাকারও ব্যবস্থা আছে। কি সুন্দর জায়গাটা।
মেঘালয়তে মানে যতগুলো জায়গায় ভ্রমণ করেছি তার মধ্যে এই জায়গাটাকে সেরা রাখতে হবে, মানে সেরা 2-3-এর মধ্যে এই জায়গাটাকে রাখতে হবে। এত সুন্দর, দুটো নদী এখানে এসে একসাথে মিশেছে, এত ভালো লাগছে। আর রঙও দেখুন, মানে সবুজ সবুজ বলা যাবে না, মানে সবুজেরও হালকা ডিপ, আবার একটু কোথাও একটু নীলছে, কোথাও একটু সবুজের একটু অন্যরকম। হ্যাঁ, মানে এত সুন্দর লাগছে এই চারদিকটায়। আর দুটো নদী, এখানে এতগুলো গরু, তারপরে এইসব হনুমানগুলো এসেছে, দারুণ সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে ওয়ান লিয়াং লেং, আর বুলস ট্রেক নামেই এটা খ্যাত। তো ওই বুলস ট্রেক করে আসতে হবে। আমি জায়গাটা একটা জিনিস দেখছি যে একটু সমস্যা আছে। সমস্যা বলতে কি, এখানে নাকি কি হচ্ছে বলছে যে জায়গাটা এখন একটু ক্লোজড আছে। তো আমার মনে হয় আর কটা দিনের মধ্যে কিছু কাজ চলছে হয়তো, তো মনে হয় এটা ওপেন হয়ে যাবে। দারুণ সুন্দর। আপনারা মেঘালয় ভ্রমণ করতে আসলে অবশ্যই এই জায়গাটায় আসবেন। এইবার ফিরে যাচ্ছি। এখানে তো কতক্ষণ মানে ছিলাম, সময় হু করে কেটে গেল, বুঝতে পারলাম না। আর উঠতেই তো 35 মিনিটে তো চলে এসেছিলাম, ঘন্টাখানেক তো লাগবেই। যা রাস্তা, এখানে গেট করে দিয়েছে। ওয়া নিয়াং লেং ওই জায়গাটার নাম, GIS রিসর্ট। এখানে একটা রিসর্ট আছে, থাকা যাবে নদীর পাড়ে। GI-15 রিসর্ট। আচ্ছা, এখন 10:15, 10:30 বেজে যাবে। ট্রেক করে ফিরে এসে আমাদের মালপত্র গুছিয়ে হোটেলে চেক আউট করে আমরা রওনা হলাম পশ্চিম খাসির উদ্দেশ্যে। যাওয়ার পথেই আমরা দেখে নেব মফলাং সিক্রেট ফরেস্ট। তবে ট্রেক করে আমাদের সবার খুব খিদে পেয়েছে। আজকে ঠিক করেছি এইখানেরই কোনো স্থানীয় দোকানের খাবার আমরা খেয়ে দেখব। খানিকটা যাওয়ার পরেই একটি জমজমাট এলাকায় আমরা পৌঁছে গেলাম। জায়গাটির নাম মাইলিম। খাবার সহ আরও নানান দোকান এখানে আছে। এখানের বেশিরভাগ দোকানই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেশিরভাগ খাবারের দোকানেই চিকেন ও পর্ক দুই পাওয়া যায়। আর স্থানীয় মানুষজনেরা ইংরেজিতে বেশ ভালো কথা বলতে পারেন। বুলস ট্রেক করে আমরা এখন মফলাং এর দিকে যাচ্ছি আর সেক্রেট ফরেস্ট দেখবো। এখানে একটা লোকাল দোকানে খেতে বসলাম। এমনিতে তো অনেক জায়গায় খাচ্ছি, সেই থালি আর ভালো লাগছে না, বলে একটা লোকাল জায়গায় খাই। তো এখানে খাবারে কি দিয়েছে দেখুন। এখানে আমাকে বলছে যে আপনি কি রাইস খাবেন, ইয়েলো রাইস না প্লেন রাইস। তো আমি বললাম একটা ইয়েলো দিন, একটা টেস্ট করে দেখি, আর একটা প্লেন রাইস দিন। তো প্লেন রাইস দিয়েছে। এখানে চিকেন আছে, এখানে চিকেন আছে। আমাদের নুরদাকে দেওয়া হয়েছে মটন। নুরদা আর মটন নিয়েছে, খুব জোর খিদে পেয়েছে, ট্রেক করেছে বলে। আর এখানে পুদিনার চাটনি দিয়েছে। আর এইখানটায় দেখুন, এইখানটায় একটা শাক দিয়েছে, তার সাথে পেঁয়াজ আছে। এই শাকটা খেয়ে একটুখানি দেখি। আমি বললাম তো শাকটার নাম কি, বললো যে র্যাডিশ। এটা বুঝতে পারছি না, অনেকটা মূলো শাকের মতো খেতে। আর এখানে মাশরুম দিয়েছে, মাশরুমটা আমি টেস্ট করেছিলাম, বেশ ভালো খেতে।
মাশরুমটা খুব ভালো খেতে। আচ্ছা, উচ্ছে ভাজা, আলু ভাজা, আলু ভাতে, টমেটো স্যালাড দিয়েছে। আরে আচ্ছা, প্রাইস আপনাদেরকে বলে দিই। প্রাইস হচ্ছে, এইটার প্রাইস হচ্ছে 80 টাকা, এটার প্রাইসও 80 টাকা, আর মটনটা নিলে 50 টাকা পিস, এক একটা মটন 100 টাকা। খাওয়া দাওয়া সেরে রওনা হলাম সিক্রেট ফরেস্ট দেখার জন্য। এখানে চারপাশে রয়েছে সবুজের মাঝে মাঝে ছোট্ট ছোট্ট রঙিন ঘরবাড়ি। এরই মাঝে দেখলাম রাস্তার ধারে একটি জায়গায় ছোট ছোট ছেলেরা ফুটবল খেলছে। এই কারণে আমরা একটু দাঁড়িয়ে গেলাম। মেঘালয় আমরা এভাবেই ঘুরছি, এতে হয়তো দেরি একটু হচ্ছে, কিন্তু আমাদের চোখ আর মন দুই ভরছে। আর বেশিরভাগ জায়গাতেই হোটেল ও হোমস্টে থাকায় গন্তব্যে পৌঁছাবার তেমন কোনো তাড়া আমাদের নেই। আমাদের ড্রাইভার, হোটেল ও ভ্রমণ পথ সম্পর্কে জানতে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে। আমি এখন ফ্ল্যাঙে এসে গেছি। কথাটার অর্থ হচ্ছে কি পাথর, আর ফ্ল্যাং মানে হচ্ছে ঘাস। এই ঘাসের মধ্যে দিয়ে এখন হাঁটছি। একটু ট্রেক হবে, এখন ফুল ট্রেক বন্ধ, তাই হাফ ট্রেক হচ্ছে। এখান থেকে ডেভিস স্কট যে ট্রেকিং হয় না, সেটাও আছে। উনি বললেন যে ঘাস দিয়ে দিয়ে যান, নাহলে কিন্তু খুব স্লিপারি। তো এখানে টিকিট দেখুন, এখানে এক একজনের 30 টাকা করে টিকিট, আর 60 টাকা নিল হচ্ছে পার্কিংয়ের জন্য, 50 টাকা নিল। আর হচ্ছে গিয়ে যদি আপনার কাছে ফটো ক্যামেরা থাকে তাহলে 100 টাকা, মানে ডিএসএলআরের জন্য। ভিডিও ক্যামেরা যদি থাকে তাহলে 2000 টাকা, ড্রোন ওড়ালে 2500 টাকা। তো মানে খরচটা বেশ ভালো আছে। যাই হোক, এই যে জঙ্গলটা পিছন দিকে, জঙ্গলটা আপনাদেরকে নিশ্চয়ই ভালো করে দেখাবো। এই জঙ্গল প্রায় 800 বছরের পুরনো। এই যে খাসি জনজাতিরা আছে তাদের জন্য খুবই পবিত্র। এরকম জঙ্গল, সিক্রেট ফরেস্ট, এরকম প্রায় 50টা এখানে আছে, তবে এটা সব থেকে প্রাচীন আর এটা হচ্ছে সব থেকে বড়। এখন এই জঙ্গলের এত কেন মাহাত্ম্য, সেটা হচ্ছে কি, খাসি জনজাতিদের যে রাজারা ছিল তাদের বলিদান এবং তাদের রাজ্য অভিষেকের সাথে এই জঙ্গলটা হচ্ছে যুক্ত আছে। এখানে রাজ্যাভিষেক হতো, আধিকারিকদের সাথে সভা হতো, এবং নতুন যে সর্দারের যে নির্বাচন সেটাও এখানে করা হতো। তাই এই জন্য মানে একটা গুরুত্বপূর্ণ জঙ্গল। তো এখান থেকে আপনি কোনো কিছু নিয়ে কিন্তু আসতে পারবেন না, এমনকি একটা পাতা বা একটা কাঠ কিছুই আপনি নিয়ে আসতে পারবেন না। আমাদের গাইড আসছে, গাইডের টিকিট করেছি, 350 টাকা নিল গাইডের জন্য। গাইড আসছে, গাইড ভিতরে নিয়ে যাবে। আমি শুনেছি এখানে একটা রুদ্রাক্ষের গাছও আছে। এই হলো আমাদের গাইড। একটি গাইড 10 থেকে 12 জনের একটি করে গ্রুপ করে জঙ্গলের ভিতরটা ঘুরিয়ে নিয়ে আসেন। জঙ্গলের ভিতরে ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তবে গাইডের অনুমতি নিয়ে কিছু কিছু জায়গায় ছবি তোলা যায়। রুদ্রাক্ষ, পাইন ও বিভিন্ন মূল্যবান উদ্ভিদ, ফল ও ফুল তিনি আমাদেরকে চিনিয়ে দিলেন। এছাড়া প্রাচীনকালের রাজারা যেখানে সভা করতেন সেই জায়গাটিও তিনি দেখালেন। এই জঙ্গলের পরিবেশ একদম আলাদা। This rhododendron is very famous flower in Northeast state, Gangtok, Bhutan, Sikkim, Nepal, Arunachal, Nagaland and Meghalaya. Rhododendron is the state tree of Uttarakhand and the national flower of Nepal. You know, people in Uttarakhand they call Boranj, and people in Nepal they call Lali Guras. The flower of this tree come in the month of March and April. You see, from the stem of this plant we make medicine for anti-venom, snake bite and all that. Medicine from that stem of this plant. So this tree is very in Meghalaya. Okay, the scientific name is Pinus khasiana. Pinus is derived from the word pine tree. Khasiana is derived from the word khasi. Mushroom all around the world, there are 14,000 species of mushroom. Many of them are. Exactly from which part they used to extract the oil. The name of that oil that gets from this tree is the Taxol oil, Taxol.
You know that Texal oil is the oil that cure cancer, especially the breast cancer problem. That oil is very costly. Okay, 1 liter is around 1 crore 80 lakh. খুব বেশিক্ষণের কিন্তু ছিল না ট্রেক, মানে 15 মিনিটের করেই নেওয়া যায়, একদম অল্প সময় লেগেছে। সমস্ত ডিটেলস কিন্তু দিচ্ছে, কোথায় রুদ্রাক্ষের গাছ আছে, কোথায় কি আছে, এমনকি রুদ্রাক্ষ দেখালো, কোথায় দরবার বসতো, কোথায় রিচুয়ালস হতো, কখন বলি দেওয়া হতো, কারা কারা পার্টিসিপেট করতো, সব কিছু কিন্তু বললো। ভালো লাগলো আমার। এই মফল্যাং যে সেক্রেট ফরেস্ট আছে না, তার পাশে একটা হেরিটেজ ভিলেজ করে দিয়েছে, খাসি হেরিটেজ ভিলেজ। 30 টাকা করে টিকিট, ক্যামেরা 100 টাকা, মোবাইলে কোনো চার্জ নেই। তো সেই হেরিটেজ ভিলেজটা দেখতে পারেন, বেশ সাজানো গোছানো। আগেকার যে খাসি জনজাতিরা ছিল তারা কেমনভাবে জীবনযাপন করতো, ঘরবাড়ি কেমন ছিল, সেগুলো দেখা যাবে। এখানে মনোলিথও রাখা আছে, ওই সেক্রেট ফরেস্টের ওখানটাও রাখা আছে। ওখানে যখন রিচুয়ালস হতো না আগে, তখন প্রে করে ভিতরে যেত। তা যেগুলো পুরুষদের সেগুলো সোজা দাঁড়ানো, আর যেগুলো মহিলাদের সেগুলো শোয়ানো অবস্থায় আছে। তা একটা সময় ওখানে পশুর বলি হতো, এখন আর বড় পশুর বলি হয় না, এখন ছোট মুরগির বলি করে, মোরগ মুরগির। তো সেটা আর ভিতরে করে না, এখন বাইরের একটা পাহাড়ে করে। আমরা রওনা হলাম মফানলুরের উদ্দেশ্যে। দূরত্ব 60 কিলোমিটারের মতো। যাত্রাপথে আমরা আরও একটি সুন্দর জায়গা দেখে নেব, যাকে বলা হয় মেঘালয়ের জুকো ভ্যালি। মেঘালয়ের সবথেকে সুন্দর জায়গাগুলির মধ্যেও একটি হলো এই জায়গাটি। এটি হলো মারখাম গ্রামে অবস্থিত মারখাম ভ্যালি। আমরা পশ্চিম খাসিতে প্রবেশ করলাম। এই রাস্তাটি সোজা চলে যায় নংস্টয়েনের দিকে, আর তারপর সেখান থেকে গারো পাহাড়ের তুরাতে। এই সবে মাত্রই আমরা পশ্চিম খাসি পাহাড়ে প্রবেশ করেছি, অথচ ভূপ্রকৃতি বেশ আলাদা লাগতে শুরু করেছে। এই প্রকৃতিকে দেখার জন্যই রাস্তার ধারের একটি চায়ের দোকানে আমরা একটু বসে গেলাম। এখন যাত্রাপথে, মানে আমরা এখন যাচ্ছি হচ্ছে মারখাম ভ্যালির উদ্দেশ্যে। এখানে একটা দোকানে চা খেতে বসেছি। চাটা না এত সুন্দর করেছে, একটু মিষ্টি দেয় কিন্তু চাটা খাঁটি, মানে দুধটা খাঁটি। আর এখানে একটা লোকাল ওনাদের রুটি নয়, এটা পিঠেই বলবো, পিঠের মতো, নাম হচ্ছে পুরফতারি। নামটা একটু কেমন টাইপের, কিন্তু খেয়ে দেখলাম উপরেরটাই এটা রুটির মতো, আর ভিতরে হচ্ছে একটা পুর দিয়েছে। পুরটাই দেখুন, একটু ভিতরে একটা পুর আছে। এইটা একটু মিষ্টি মিষ্টি, একটু অন্যরকম। আমার মনে হচ্ছে কি এর মধ্যে কালো তিল দেওয়া আছে, মনে হয়। হ্যাঁ, তিল দেওয়া আছে, তো সেইটা দিয়ে বানিয়েছে, একটু অন্যরকম। মানে এইটা একটা, এই লোকাল খাবারটা, মানে নামও আমি শুনিনি এটার, একদম আলাদা রকম খেতে, এটা সুন্দর। প্রধান সড়ক ধরেই আমরা এগোতে লাগলাম মারখামের দিকে। এই রাস্তায় সোজা চলে যায় মফানলুরের দিকে। যাত্রাপথেই একটি জনবহুল জায়গা আসবে, যার নাম মাইরাং। এই মাইরাং হলো পূর্ব খাসি পাহাড়ের সদর দপ্তর। এই মাইরাং থেকেও একটি রাস্তা ধরে গুয়াহাটি পৌঁছানো যায়। আমাদের বাম দিক দিয়ে বয়ে চলেছে কিনসি নদী, মেঘালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ নদী। এই কিনসি নদীর ব্রিজ পার করেই আমাদের মারখাম গ্রামে যেতে হবে।
এতদিনে যতগুলো মেঘালয়ের সুন্দর রাস্তাগুলো দেখেছি তার মধ্যে এটা সেরা 3-এ রাখবো। এত ভালো লাগছে, খুব সুন্দর এই জায়গাটা, খুব সুন্দর। মানে আমরা 7-8 কিলোমিটার ওই প্রধান রাস্তা থেকে ভিতর দিকে এসেছি, প্রকৃতি একদম এখানে ভিন্ন আর এই সৌন্দর্য একদম ভিন্ন, এত ভালো লাগছে। পুরো গ্রাম, মাঝে মাঝে 2-1টা ঘর বাড়ি, পুরো গ্রাম, অপূর্ব, অপূর্ব লাগছে একদম, দারুণ সুন্দর, দারুণ। ওই কিনসি নদীর ব্রিজটা পার করে এখন মারখামের দিকে যাচ্ছি। বেশি রাস্তা নয়, 8-10 কিলোমিটার মতো রাস্তা। এবার এখানটায় দাঁড়িয়ে গেছি, আমি জানি না যে ওখানে কি আবহাওয়া আছে। এখানে বৃষ্টি, মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে। দেখুন ধান ক্ষেতগুলো দেখুন, একদম যত দূর চোখ যায়, মানে এখানে সবুজেরও অনেক ভাগ আছে। আর এই বাড়িগুলো মানে টিনেরই তৈরি বাড়ি, সাথে টিনের চাল, এই যে এই টিনের চালগুলোও আলাদা। ওই দূরে একদম এরকম একটা ধাঁচা টাইপের করে দিয়েছে, তার মধ্যে স্কোয়াশের চাষ হচ্ছে আর ওখানে অনেক মানুষ চাষ করছে। এত ভালো লাগছে, দারুণ সুন্দর লাগছে। সবুজে ঢাকা ছিমছাম অপূর্ব একটি গ্রাম হলো এই মারখাম। দেখতে আর 5টি পাহাড়ি গ্রামের মতো হলেও এইখান থেকে খানিকটা দূরেই লুকোনো রয়েছে একটি অপূর্ব উপত্যকার। আমরা এই অপূর্ব গ্রামটির চারপাশটা ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই গ্রামের বেশ কিছু যুবতীরা একটি মাঠে ফুটবল খেলছে, আর বেশ কিছু দর্শক সেই খেলা দারুণভাবে উপভোগ করছে। এইখানটা একটু রাস্তার কাজ হচ্ছে, আর টিকিট নিল 50-100 টাকা ওইখান থেকে। বৃষ্টিটা হচ্ছে না, একটু হালকা হাওয়া দিচ্ছে, আর নিঃসন্দেহে এটা আমার মনে হচ্ছে যে আমার দেখা মেঘালয়ের সব থেকে সুন্দর জায়গা। আমার তো তাই মনে হচ্ছে, মানে এটা জোকো ভ্যালির সাথে তুলনা করা হয়,
দারুণ সুন্দর, দারুণ সুন্দর। ওপরটায় উঠবো, একটু ট্রেক করতে হবে, তার আগে এইখান থেকে এক ঝলক দেখতে পেয়েছি, এত ভালো লাগছে। ঝপ করে ওপরটায় যাই, যদি বৃষ্টি শুরু হয়ে যায় ব্যাস, তাহলে হয়ে গেল। কেউ যদি ট্রেক করতে নাও পারে, সে যদি ওখান থেকেও দেখে, আরামসে দেখা যাবে, কোনো অসুবিধা নেই। ব্যাপক সুন্দর লাগছে, কিন্তু হেভি হাওয়া আছে, দারুণ সুন্দর লাগছে। চার দিকটায় মোটামুটি মারখাম ভিলেজ যেখান থেকে শুরু হলো, সেইখান থেকে তো মানে এই জায়গাটা অসম্ভব সুন্দর। আসুন আপনাদের উপর থেকে ভালো করে দেখাবো। এখানে মারখাম নদী আছে, উপর থেকে জল থাকলে দেখা যেতে পারে। আমার মনে হচ্ছে কি যে আমার মেঘালয়ে আসা এইটার জন্যই, মানে এত সুন্দর লাগছে। আমি তো একটা সময় ভাবছিলাম কি যে আমি মনে হয় কিছু দেখতেই পাবো না, তারপর যে আসতে পেরেছি, মনে হচ্ছে কি এখানে বসে যাই, আর আর আমি কোথাও যাব না। এখান থেকে মফাল্লুর যাওয়ার আছে, আমি ভাবছি কি না, আমি আর একটু বসে যাই। মানে একটা লম্বা সফর দিয়েছি তো, দেওয়ার পরে একটা মানে শেষ বেলাটায় না মনটা কেমন হয়ে যাচ্ছে। এত সুন্দর, এত সুন্দর। এই জায়গাটাকে না মেঘালয়ের জুকো ভ্যালি বলে, তার কারণটা কি আমি বুঝতে পারছি। এখন ঢেউয়ের মতো উঠেছে, ঢেউয়ের মতো উঠেছে। এই পাহাড়গুলোর জন্যই তো বলা হয় যে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট। কটা পাখি এখান থেকে উড়ে উড়ে যাচ্ছে, আর মাঝে মাঝে সূর্যের আলোটা পড়ছে তো ওই ভ্যালিতে, যেন মনে হচ্ছে বয়ে যাচ্ছে ওর উপর দিয়ে। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এত সুন্দর মারখামকে ছেড়ে আসতে সেদিন মন এতটুকু চাইছিল না। এই উপত্যকাকে সব থেকে মায়াবী লাগছিল যখন সূর্যের আলো এসে এখানে পড়ছিল। পর্যটকেরাও দারুণভাবে এই জায়গাটিকে উপভোগ করছিল। কিছু যুবককে দেখলাম দারুণ গান করতে। আরও একবার ভালো করে দু চোখ ভরে জায়গাটিকে দেখে আমরা রওনা হলাম মফাল্লুরের উদ্দেশ্যে। মারখাম থেকে মফাল্লুরের দূরত্ব 29 কিলোমিটার, প্রায় ঘন্টা খানেকের মতন সময় লাগবে। কিনসি নদীর ব্রিজকে পার করে আমরা প্রধান রাস্তায় উঠলাম। যেতে যেতে একটি জায়গায় এসে আমরা গাড়ি দাঁড় করালাম। এই জায়গাটি এত সুন্দর যে একে বলা হয় মিনি সুইজারল্যান্ড অফ মেঘালয়া। পাশেই কিনসি নদী বয়ে চলেছে।
এইখানের একটি স্থানীয় দোকান থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম, যদিও এখন প্রায় সন্ধ্যা হতে যায়। মফাল্লুরে যাওয়ার পথেই সেখানের একটি হোমস্টেতে আমরা যোগাযোগ করলাম। তারা বললেন আসুন, রাত্রিবাসের ব্যবস্থা হয়ে যাবে। এইখান থেকে মফাল্লুর আরও 30 মিনিটের মতো। মফাল্লুরে আমি এই রুমটাতে আছি। এখানে একটা হোমস্টে আছে, সেই হোমস্টের একটা রুমে আমি আছি। এখানে অনেকগুলো হোমস্টে আছে, তাই রুমটা বেশ বড়, উপরে টিন, এই যে। আর বিছানাটায় দুজন 4 জন হয়ে যাবে। বসার চেয়ার আছে, একটা হিটার দিয়েছে। এখানে ঠান্ডা, এইসব ব্যাগপত্র রাখার কম্বল আছে, 1, 2, 3, 4টে কম্বল দিয়েছে। আর এই বাথরুমে গিজার নেই, কিন্তু ওই গরম করার জন্য একটা তারের একটা ব্যবস্থা আছে, ওই দিয়ে হিটার আছে, ওই দিয়ে গরম হচ্ছে। এমনি পরিষ্কার, আয়না নেই কিন্তু ঠিক আছে। এখানে একটা আয়না আছে আর একটা বেসিন আছে। তা এটা না মানে একদম মফাল্লুরের যে লেকটা, সেই লেকের একদম উপরে যে ভিউ পয়েন্ট, সেখানেই পাশাপাশি 2টো রুম আছে। তা একটা রুম আমাদের যে ড্রাইভার দাদা আছে নূরদা, সেই নূরদাকে একটা রুম দেওয়া হলো। তো কোনো পয়সা লাগেনি, ড্রাইভারের রুম এখানে ফ্রি। আমি এখানে প্রায় অনেকগুলো হোটেলেই তো থাকলাম, তো প্রত্যেকটাতেই ড্রাইভার থাকার ব্যবস্থা কিন্তু আছে, কোনো খরচা হয় না তার জন্য। এমনকি খাবারেও সব নিজেই ব্যবস্থা করে নেয়। 1, 2 ওই আমি খাওয়াই, পেমেন্ট করি। আচ্ছা, এটার ভাড়া হচ্ছে 2000 টাকা। আর এখানে আরো সব ভালো ভালো আছে, সেখানে যদি আপনারা নেন তাহলে 2.5, 3.5 ভালো ভালো রুম পেয়ে যাবেন। সকালবেলায় না হলে জায়গাটা ঠিক বুঝতে পারবেন না। কালকে যদি সকালবেলায় ভালো ওয়েদার থাকে তাহলে দেখবেন এখানে সব ন্যাচারাল লেক, 1, 2 নয়, অনেকগুলো ন্যাচারাল লেক, আর এই ঢেউ খেলানো যে মালভূমির মতো সেই রকম জায়গা। আর এইটার নাম হচ্ছে ন্যাচারাল জয়ফুল, এই হোমস্টেটার নাম। আমি কালকে আর যা ডিটেলস আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দেবো। খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে আছে। এখানে রাত্রের ডিনার 300 টাকার মতন খরচ পড়বে। এই সামনেই কিচেন, ওনারা আছেন। আর নূরদা আমাদের ড্রাইভার দাদা, তিনি এখানে আছেন ওর পাশেই। আচ্ছা, জিওর নেটওয়ার্ক এখানে একদমই নেই, এয়ারটেল নেটওয়ার্ক ঠিকঠাক আছে। আর একটা রুম হিটার লাগবে, মানে এখনো আমি দেখছি অবাক হলাম, ওনার রুম হিটারটা দিয়ে গেছে। বেশ ঠান্ডা, অথচ সকালবেলায় গা পুড়ে যাচ্ছিল। মারখাম ভ্যালির ওখান থেকে যখন একটু বৃষ্টি শুরু হলো, সেই থেকে ওয়েদারটা ঠিক হলো। আর এখন এখানে ভালো ঠান্ডা, মানে আপনি একটা হালকা সোয়েটার পরেও বাইরেটায় ঘুরতে পারবেন। চারদিকে পূর্ণিমার আলোয় খুব ভালো লাগছে, কিন্তু সকালবেলায় আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো। আপাতত বিদায়, টাটা, শুভরাত্রি।